ইসলামউদ্দিন বিধানসভায় কেন সরব হচ্ছেন না? ওনার যদি এত দাবি দেওয়া কদমতলা নিয়ে, 9 তারিখে যে বিল জমা দিয়েছি তার রিসিভ আমার কাছে রয়েছে, আমি সেটা সংগ্রহ করে এনেছি। এই পরিস্থিতিতে বা এই ঘটনার জন্য মাননীয় অধ্যক্ষ কিভাবে আমাকে দায়ী করলেন? আপনি এখন যে বক্তব্যটা রাখলেন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে, সেই বক্তব্যে কি আপনি অনড় থাকবেন? কারণ সেই বক্তব্যে কিন্তু গুরুতর অভিযোগ কিন্তু আপনি তুলেছেন। আমি কাজল দাস মহাশয়কে বলবো, এই কদমতলা ঘটনার জন্য সিপিআইএম এবং কংগ্রেসকে উনি দায়ী করেছেন। আমি উনার কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, সিপিআইএম এবং কংগ্রেসের কোনো লোক যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে আপনি প্রমাণ দেন, আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেব। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আজ আমার সাথে রয়েছেন বাম বিধায়ক ইসলামউদ্দিন, যার বিরুদ্ধে শাসক দলের নেতারা বিস্ফোরক এবং গুরুতর অভিযোগ এনেছিলেন, এবং সেই অভিযোগগুলির বাস্তব সত্যতা এবং কদমতলা কাণ্ড সহ গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে আমার সাথে কথা বলার জন্য রয়েছেন ইসলামউদ্দিন স্যার। অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়ায়। আপনাকেও এবং আপনার মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন থাকবে স্যার, কদমতলা যখন জ্বলছিল তখন আপনি কোথায় ছিলেন? এবং আপনার বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ যে অভিযোগটা আনেছিলেন, আপনি নাকি এই ঘটনার মাস্টার মাইন্ড, এবং আপনি আগরতলায় ছিলেন না, যেটা আমরা শুনেছিলাম। কি বলবেন এই বিষয়ে বিস্তারিত? মূল ঘটনা হইছে 6 তারিখে যখন ঘটনা ঘটে আমি ওই সময় আগরতলাতে ছিলাম। আমার 3 তারিখে 3 অক্টোবর আগরতলা শহরে আমাদের পার্টির উদ্যোগে এটা রাজ্যভিত্তিক এটা জনসভা ছিল, এবং ওই জনসভার মধ্যে আমি সামিল হয়েছি। এবং আমার মেয়ে, ছোট্ট মেয়ে, তার কানের সমস্যা, এবং তাকে নিয়ে আমার ওয়াইফ সহ আমরা আগরতলাতে 3 তারিখ সকালবেলা যে ট্রেন যায় এই ট্রেনে আগরতলাতে গিয়েছি, জনসভায় অংশগ্রহণ করেছি। এবং 4 তারিখে আমি ডাক্তার ওই সুব্রত বিশ্বাস উনাকে দেখিয়েছি। ওই ডাক্তার প্রদীপ ভৌমিক আমার ছেলেকে তার শারীরিক সমস্যার জন্য উনাকে দেখিয়েছি। আমার স্ত্রী সহ আমরা ওই ইএনটি যিনি আগরতলার আইজিএম এর চিকিৎসক, উনাকে আমি সহ আমার পরিবার এবং আমার মেয়ে আমরা ওনার কাছে আমরা ট্রিটমেন্ট নিয়েছি। তো আমি আগরতলাতে ছিলাম এবং 4 তারিখে ডাক্তার দেখিয়েছি। 5 তারিখে উনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, টেস্ট দিয়েছেন, এই টেস্টগুলি করিয়েছি। এবং 6 তারিখ যখন বিকালবেলা বাড়িতে আসবো তখনও কদমতলার অঘটন ঘটে। তো আমি এখানে বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ, তিনি 5 বারের বিধায়ক, উনি শুনেছি আপনার সামাজিক মাধ্যমে উনি বক্তব্য রেখেছেন যে কদমতলা ঘটনার সময়ে ওই কেন্দ্রের বিধায়ক ইসলামউদ্দিন, যিনি এই কদমতলা কাণ্ডের মূল নায়ক, আমি নাকি খাটালতলিতে অবস্থান করছি এবং ওই এলাকার, আসাম এলাকার খাটালতলি এলাকার যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের যারা যুবকরা রয়েছেন তাদেরকে উৎসাহিত করে কদমতলায় এই গন্ডগোলে তাদেরকে পাঠিয়েছি। তো আমি জানি না, আমাদের রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ, আমারও অভিভাবক উনি, এবং রাজ্যের মাননীয় অধ্যক্ষ, তিনি কিভাবে একজন বিধায়কের বিরুদ্ধে অসত্য কথা বলেছেন। আমার কাছে তার প্রমাণ রয়েছে। আমার পরিবারের যারা যে ডাক্তার দেখিয়েছি, এখানে আমার মেয়ে, ছোট্ট মেয়ের তার স্লিপ রয়েছে, আমার মেয়ের এখানে ছেলের প্রেসক্রিপশন রয়েছে, এখানে আমার মেয়ের তরুণ গুহ যে ইএনটি স্পেশালিস্ট উনাকে দেখিয়েছি, এখানে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষার কাগজ রয়েছে। এবং 8 তারিখ রাতের বেলা আমি আমার এই যে ট্রিটমেন্ট করিয়েছি তার সমস্ত বিল এমএলএ হোস্টেলের যে হোস্টেল সুপার উনার কাছে জমা দিয়ে এসেছি। উনি 9 তারিখেই
এই বিল সাবমিট করেছেন তার রিসিভ আমার কাছে রয়েছে। 9 তারিখে যে বিল জমা দিয়েছি তার রিসিভ আমার কাছে রয়েছে, আমি সেটা সংগ্রহ করে এনেছি। এই পরিস্থিতিতে বা এই ঘটনার জন্য মাননীয় অধ্যক্ষ কিভাবে আমাকে দায়ী করলেন জানি না। উনি ওই তথ্য কোথায় থেকে পেলেন এবং ওই ধরনের বক্তব্য ওনার কাছ থেকে আমি আশা করিনি। কদমতলা কাণ্ডে বারবার কেন আপনাকে টার্গেট করা হচ্ছে? কিছু কিছু নাম খলিল উদ্দিন থেকে শুরু করে কিছু কিছু নাম ওনারা বারবার বলছেন যে এরাই ভুল ঘটনার সাথে জড়িত এবং আপনি নাকি পরিকল্পনা মাফিক এই কদমতলা কাণ্ড ঘটিয়েছেন, কি বলবেন? এই ঘটনার পিছনে মূলত দায়ী উত্তর জেলার যারা বিজেপি দলের জেলা সভাপতি থেকে শুরু করে যারা ওই জেলার নেতৃত্ব রয়েছেন, তারাই এই ইস্যুটাকে কেন্দ্র করে কদমতলার এই ঘটনার জন্য দায়ী। আমি বলবো 2018 সালের বিধানসভা নির্বাচনে তারা জিততে পারেননি, 2023 সালের বিধানসভা নির্বাচনে তারা জিততে পারেননি। ইদানিং যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, এই নির্বাচনে আপনারা দেখেছেন বিরোধীরা এখানে প্রায় 19টা পঞ্চায়েতের মধ্যে 4টা পঞ্চায়েত পেয়েছেন। 7 থেকে 8টা পঞ্চায়েত আমরা বিরোধী যারা ছিলাম কংগ্রেস এবং সিপিআইএম আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারিনি। আমরা যদি তিস্তর পঞ্চায়েতের জেলা পরিষদের যে বুট কাস্টিং হয়েছে এই রেজাল্ট শিটটা যদি আমরা হিসাব করে দেখি, তাহলে 3টা জেলা পরিষদ যদি ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারতাম তাহলে এই 3টা জেলা পরিষদে বিরোধীরা জয়যুক্ত করতে হতো। এবং এই 1.5 বছরের মাথায় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা দেখেছি হিসাব মিলিয়ে মাত্র 1,500 ভোটের ব্যবধানে বিজেপি কদমতলা ব্লক তারা দখল করতে পেরেছেন। তো এই পরিস্থিতিতে এবং এই নির্বাচনী যে ফলাফল 2018 নির্বাচন, বিধানসভা নির্বাচন, 2023 সালের বিধানসভা নির্বাচন, এই সময় পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল, তার পরিপ্রেক্ষিতেই বিজেপি খুব সুপরিকল্পিতভাবে সুকৌশলে কদমতলার ইস্যুটাকে তারা কেন্দ্র করে এই এলাকার মধ্যে হিন্দু এবং মুসলমানের সারা দেশের মধ্যে যেটা চলছে এই বাকটা করার জন্য, মানুষের মধ্যে এই বিভাজনটা তৈরি করার জন্য এই ইস্যুটাকে তারা কাজে লাগিয়েছেন। আর আপনি যে কথা বলেছেন খলিল আহমেদ, এই ঘটনায় যার পায়ে গুলি লেগেছে বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি বলেছেন, এটা সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা কথা বলেছেন। খলিল আহমেদ যিনি আপনি জানেন গত তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের কদমতলা ব্লকের যিনি চেয়ারম্যান ছিলেন, উনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, মাত্র 56 ভোটে উনি হেরেছেন। এবং 6 তারিখে কদমতলা ঘটনা যখন ঘটছে উনি কদমতলা প্রেমতলাতে ছিলেন, এটা কালীবাড়ির সামনে, এবং মানুষকে সামাল দিচ্ছেন। রাত্র প্রায় 9টার সময়ে কদমতলা ওসি সাহেব একজন মহিলা হাবিলদার যার নাম গায়ত্রী দাস, তাকে দিয়ে টেলিফোন করে উনাকে কদমতলায় নিয়ে গেছেন ওই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য। উনি ধর্মীয় সংখ্যালঘু অংশের যে সমস্ত যুবকরা কদমতলার ওই হাঙ্গামার মধ্যে যারা ছিল, এই গন্ডগোলের মধ্যে যারা ছিল, তাদেরকে সামাল দিতে গিয়ে উনি ওই সময়ের মধ্যে পুলিশের লাঠিচার্জ হয় এবং উনি লাঠিচার্জের মধ্যেই পড়েন। কিন্তু উনাকে কদমতলার ওসি যে মহিলা টেলিফোন করে নিয়েছেন সাহায্য করার জন্য, তারা রক্ষা করে হসপিটালে ভর্তি করেছেন। হসপিটাল থেকে শেষ পর্যন্ত ভোরবেলা উনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এবং যিনি কাজল দাস বলছেন খলিল আহমেদ কদমতলা ঘটনার জন্য দায়ী, আমি কাজল দাস মহাশয়কে বলবো এই কদমতলা ঘটনার জন্য সিপিআইএম এবং কংগ্রেসকে উনি দায়ী করেছেন। আমি উনার কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, সিপিআইএম এবং কংগ্রেসের কোনো লোক যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে আপনি প্রমাণ দেন, আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেব। আর খলিল আহমেদের যিনি আপনি বলছেন পায়ের মধ্যে গুলি লেগেছে, খলিল আহমেদ এখনো বাড়িতে রয়েছে। আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ রয়েছে যে খলিল আহমেদের পায়ে যদি কোনো গুলি লেগে থাকে তাহলে খলিল আহমেদকেও এই ঘটনার জন্য দায়ী করে আমরা পুলিশের হাতে তুলে দেব। যে পুলিশ উনাকে বাড়িতে পৌঁছে দিল, যে পুলিশ উনাকে হাসপাতালে ট্রিটমেন্ট করিয়েছে, আবার জেলা সভাপতি যিনি এই ঘটনার জন্য মূল ষড়যন্ত্রকারী, মূল চক্রান্তকারী। কারণ 9 তারিখে ডিএম অফিসে একটা পিস মিটিং হয়
এই পিস মিটিং এর মধ্যে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ মহোদয়। ওনার আলোচনা কি ছিল? উত্তর জেলার যে প্রশাসনিক সর্বোচ্চ স্তরের মিটিং, এই মিটিং এর মধ্যে ডিএম ছিলেন, তিনি আহ্বায়ক ছিলেন এবং তিনি এই মিটিং এর প্রিসাইড করেছেন তিনি। সেখানে এসপি সাহেব ছিলেন, জেলা সভাধিপতি ছিলেন, সভাধিনেত্রী ছিলেন, এখানে জেলা পরিষদের অন্যান্য সদস্যরা ছিল এবং ধর্মনগর শহর এলাকার যারা বিজেপি দলের নেতৃত্ব তারা ছিলেন, আমি ছিলাম, কংগ্রেস এই দলের হিরালাল মহোদয় ছিলেন, 8টা ব্লকের বিডিও ছিলেন। কাজল দাস কি বলেছেন? একটা রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, তিনি কি বলেছেন? 8% জন্য কিসের পিস মিটিং? এটা বলতে পারেন একটা পিস মিটিং এর মধ্যে? তিনি বলেছেন 92% বিস্ফোরণ ঘটলে 8% থাকতে পারবে না, অমিট হয়ে যাবে। এরকম মিটিং এর কি বলা যায় এটা পিস মিটিং এর মধ্যে? আপনি এখন যে বক্তব্যটা রাখলেন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে, সেই বক্তব্যে কি আপনি অনড় থাকবেন? কারণ সেই বক্তব্যে কিন্তু গুরুতর অভিযোগ কিন্তু আপনি তুলেছেন। অনড় থাকবো আমি। এটা ডিএম অফিসের পিস মিটিং এর মধ্যেই এ ধরনের বক্তব্য রেখেছেন তিনি। আরো অসংখ্য ঘটনা যেগুলি বললে পরে হয়তো এলাকায় বা আমাদের রাজ্যের মধ্যে মানুষকে প্ররোচনা দেওয়া হবে, কিন্তু উনি যে বক্তব্য রেখেছেন, একটা জেলা সভাপতি, তিনি নির্বাচিত জেলা পরিষদের সদস্য ছিলেন। একটা সমাজের মধ্যে দুষ্কৃতি থাকতেই পারে, দুষ্কৃতি তাদের কোনো ধর্ম হয় না। যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন কদমতলা এলাকার মধ্যে, তাদের কোনো ধর্ম হয় না, তারা দুষ্কৃতি, তারাই দুষ্কৃতি। কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন, এখানে শুধু আমি ছিলাম না, উনার দলের যারা সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব ছিলেন তারা ছিলেন। তিনি কি বলেছেন? যে ওই সমাজের সমস্ত অংশের মানুষ তারা চোর, ডাকাত, রেপিস্ট, এ ধরনের কথা বলতে পারেন। আরো 2-4টা উক্তি করেছেন। এই প্রশাসনিক স্তরের যে পিস মিটিং এর মধ্যে যারা পুলিশ আধিকারিক ছিলেন, কেউ তার উত্তর দেয়নি। আবার ঠিকই একই লাইনে যিনি আমাদের বাগবাসা কেন্দ্রের মাননীয় বিধায়ক যাদবলাল নাথ, উনিও একই স্টাইলে শেষ পর্যায়ে যখন কথা বলা শুরু করেছেন, আমি ডিএম সাহেবকে বললাম, এটা কি পিস মিটিং না পলিটিক্যাল দলের মিটিং? আপনি জবাব দেন। উনি জবাব দিতে পারেননি। বিধায়ক সাহেব বললেন যখন যে আমার বক্তব্যটা শেষ হোক, আমি উনাকে বললাম, আপনি একসময় সিপিআইএম করতেন, আপনার শিষ্য আমি, আপনার বিচ্যুতি ঘটেছে, আমার তো বিচ্যুতি ঘটেনি, আমার কথাটা শেষ করতে দেন। ডিএম সাহেবের কাছ থেকে কোনো উত্তর পাইনি। আমি বলার চেষ্টা করেছি যে একটা সমাজের সব অংশের মানুষ দুষ্কৃতী হতে পারে না, কিন্তু দুষ্কৃতী আছে, আমাদের রাজ্যের আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। সংখ্যালঘু অংশের মানুষের ভুল থাকতেই পারে, কিন্তু সব মানুষের ভুল না। হয়তো 100-150 জন যুবক সেখানে ভুল করেছেন, তার জন্য পুরো সমাজকে দায়ী করা যায় না, এভাবে একটা সমাজকে টের দেওয়া যায় না। এই যে কথা বলেছেন, উনি যে বিষয়গুলি তুলে ধরেছেন, আমার অনুমান কদমতলার ইস্যুটাকে এই বিজেপি দলের যারা উত্তর জেলার নেতৃত্ব রয়েছেন তারা খুব সুকৌশলে এটাকে ব্যবহার করে আমাদের এই এলাকার মধ্যে হিন্দু মুসলমান উভয় অংশের মানুষের মধ্যে যে সম্প্রীতি, এই সম্প্রীতিটাকে তারা নষ্ট করার চেষ্টা করেছেন। আমি বলেছি, আমি সিপিআইএম এর জনপ্রতিনিধি না, এখানে শুধু ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আমাদেরকে ভোট দেননি। এই বিধানসভা এলাকার মানুষ শুধুমাত্র এই সময় নয়, তিস্তর পঞ্চায়েতের সময়, এক সময় আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, কদমতলা ব্লকের ভাইস চেয়ারম্যান ছিলাম, উভয় অংশের মানুষের প্রতিনিধি। গত বিধানসভার 2018 সালের 2023 সালের এই বিধানসভা এলাকার প্রায় 8 থেকে 10,000 হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কোনো জনগোষ্ঠীর নির্বাচিত প্রতিনিধি না। এখানে যদি আপনি বলেছেন 6 মাস আগে, জেলা সভাপতি বলেছেন 6 মাস আগে পরিকল্পিতভাবে কদমতলার ঘটনা সিপিআইএম এবং কংগ্রেস ঘটিয়েছেন, আমি ওই সবার মধ্যে চ্যালেঞ্জ করেছি। এসপি সাহেবকে বলেছি, যদি এ ধরনের কোনো ঘটনা সিপিআইএম কংগ্রেস যদি জড়িত থাকে তাহলে তার প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা এক্ষুনি
আপনার হাতে তুলে দেব যারা দুষ্কৃতী রয়েছেন, এ ধরনের বক্তব্য একটা পিস মিটিং এর মধ্যে রেখেছেন। এখানে আমার মূল বক্তব্য ছিল যে কদমতলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা কার দোষ কার গুণ এটা দেখা বড় কথা না, এটা পুলিশ প্রশাসন দেখবে কি ঘটনা ঘটেছে। কিন্তু এখানে আমাদের যে ধ্বংস হয়েছে এই ধ্বংসটাকে আমরা পুনর্গঠন করতে চাই, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী হয়েছেন তাদের প্রচুর সম্পত্তি লুট হয়েছে। এই ব্যবসায়ীদের অতি সত্বর তাদের ন্যূনতম 5 লক্ষ টাকা করে সাহায্য দেওয়া, তাদের যারা আহত হয়েছে যে নিহত হয়েছে তার পরিবারকে একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা, তার পরিবারের আর্থিক সাহায্যের জন্য অন্ততপক্ষে 20 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া। এখানে আমি একটা প্রশ্ন রাখছি যে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিষয় নিয়ে এবং যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে আপনি ত্রিপুরা সরকারের যারা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা, ওনার সাথে কি দেখা করেছিলেন, ওনার সাথে কি কথা বলেছিলেন ওনাদের সাথে, যে যেভাবে ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের কিংবা বাড়িঘরে যেভাবে ভাঙচুর চালা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে? ঘটনা যখন চলছে 6 তারিখ দুপুর 12টার থেকে শুরু হয়, আমি আগরতলাতে ছিলাম। আমি 7 তারিখে যখন দুপুর 12 ঘটিকার সময় বড়গুল স্কুল মাঠে একটা জনগোষ্ঠীর ধর্মনগর বিএমএস এর উদ্যোগে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার এবং আমাদের কদমতলা বিধানসভা এলাকার প্রচুর লোক জমায়েত হচ্ছে, বড়গুল থেকে আমাদের একজন নেতৃত্ব আমাকে টেলিফোন করে বলেছেন 7 তারিখে দুপুর 12:30টার সময়ে যে কদমতলার পরিস্থিতি খুব খারাপ হবে, এখানে প্রচুর লোক জমায়েত হচ্ছে, বিভিন্ন ধর্মীয় সংগঠনের লোক জমায়েত হচ্ছে এবং কদমতলা ভয়াবহ পরিস্থিতি হবে, তুমি আগরতলাতে আছো, আমাদের পার্টির যারা নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলো, ডিজিপির সঙ্গে কথা বলো। আমি সঙ্গে সঙ্গে আমাদের পার্টির রাজ্য সম্পাদক বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী, আমাদের এলাকার আমাদের রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার পবিত্র কর সহ মানিকদের সহ সবাই সঙ্গে এই পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং শেষ পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যারা পিএস বা প্রাইভেট সেক্রেটারি ছিলেন দুজনের নাম্বার সংগ্রহ করে তাদের সঙ্গে কথা বলে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন না। তখন আমাদের রাজ্য সম্পাদককে জানিয়েছি যে মুখ্যমন্ত্রীকে পাচ্ছি না, উনি বলেছেন যে আপনি অ্যাসেম্বলিতে আসুন। আমি অ্যাসেম্বলিতে আছি। আমি অ্যাসেম্বলিতে যাওয়ার পর এখানকার একজন স্টাফ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একান্ত প্রাইভেট সেক্রেটারি কমল মল্লিক, উনার নাম্বার সংগ্রহ করে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলি যে সকাল থেকে আপনাকে পাচ্ছি না, আপনি কদমতলাটাকে রক্ষা করুন। বড়গুল স্কুল মাঠে হাজার হাজার যুবক জমায়েত হয়ে কদমতলা মিছিল নিয়ে যাচ্ছে এবং যেটা শুনেছি এখন ওই সরসপুর গ্রাম পঞ্চায়েতের ওই আমটিল্লা এলাকায় মুসলিম 60টা পরিবারের মধ্যে ভাঙচুর চলছে, আপনি কদমতলাটাকে রক্ষা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রচুর বিএসএফ এবং সিআরপিএফ রয়েছে, আমি সেই বিষয়টা দেখছি, আপনি যে ডেড বডিটা রয়েছে এটাকে আগামীকালকে দাফনের ব্যবস্থা করেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি ওনাকে বলছিলাম এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে কদমতলাটাই রক্ষা করা, উনি বলছেন দেখছি। তো দেখছি বলে এরপরেই শুনলাম কদমতলা থেকে খবর গেল যে না, তারা মুলিউরার মসজিদের পাশে সেখানে কয়েকটা দোকান ভাঙচুর করে যারা বিএমএস এর নেতৃত্বে বজরং দলের যারা বিশ্ব হিন্দু পরিষদের যুবকরা তারা কদমতলা বাজারে বিভিন্ন দোকানে তারা আগুন দিচ্ছেন, এমনকি মসজিদের মধ্যেও আক্রমণ করছেন। এই কথাটা শুনে আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে জানালাম যে পরিস্থিতি তো ভয়াবহ, এখন বাজারের মধ্যে আক্রমণ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঠিক আছে আমি দেখছি বিষয়টা, প্রচুর বিএসএফ রয়েছে, আমি তাদেরকে বলে নিরাপত্তার ব্যবস্থা করছি। 10 থেকে 15 মিনিট পরে আমাদের রাজ্যের মাননীয় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ মহোদয় আমাকে টেলিফোন করে বললেন যে তুমি কোথায়? আমি বললাম আমি আগরতলা এমএলএ হোস্টেলে আছি, বর্তমানে অবস্থান করছি।
তোমার বাড়িতে যাওয়া প্রয়োজন। আমি বললাম দাদা বাড়িতে যাব, পরিস্থিতি তো ভয়াবহ, পানিসাগর বা ধর্মনগর থেকে আমি বাড়িতে কিভাবে যাব? আমি তো বাড়ি যাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি, কিন্তু পরিস্থিতি তো ভয়াবহ, আগে আপনি কদমতলাটাকে রক্ষা করুন। উনি বলছেন যে না ঠিক আছে, আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং এর মধ্যে রয়েছেন, উনি আমাকে বলেছেন তোমার সঙ্গে কথা বলার জন্য। আমি কদমতলা এক্ষুনি আমি ওই পুলিশকে বলে লাঠিচার্জের ব্যবস্থা করে দিচ্ছি, প্রয়োজনে গুলি করবে। উনি 10 মিনিট পরে জানিয়েছেন যে মুলিউরার মসজিদ রক্ষা হয়েছে, কদমতলাতে লাঠিচার্জ হয়েছে, গুলি হয়েছে, এখন কদমতলা নিরাপদ, কোনো ব্যবস্থা নেই, কোনো ধরনের অসুবিধা নেই। তারপরেই আমি এসপি সাহেবকে টেলিফোন করে বললাম কদমতলার অবস্থা কি? উনি বললেন না কদমতলা তো অনেক ক্ষতি হয়ে গেছে, লুটপাট হয়েছে। আমি বললাম কদমতলা এলাকার জনগণ আপনাকেই তো সন্দেহ করছেন, আপনাকেই সন্দেহ করছেন। আমার তো মনে হয় আপনার উপস্থিতিতে এই সমস্ত ঘটনা ঘটছে, এটাকে আপনার রক্ষা করা উচিত ছিল। উনি বললেন যে রক্ষা করতে পারলাম না। এই যে ঘটনাটা ঘটলে এটা দুঃখজনক ঘটনা, এটা রাজ্য সরকার যদি চায় এটা অপ্রীতিকর ঘটনা ঘটার পরে এখানে আর ঘটনা ঘটবে না, তাহলে এ ধরনের ঘটনা কি ঘটতে পারে? আমরা দেখেছি 6 তারিখ রাতের বেলা ধর্মীয় সংখ্যালঘুর মুসলিম যুবকরা যখন কদমতলার বাজারে লুটপাট চালালো, তখন আমরা কি দেখলাম? রাজ্যের বিএসএফ, দেশের বিভিন্ন রাজ্যের উগ্রপন্থী সমস্যা যারা মোকাবিলা করেছেন, আমাদের রাজ্যের টিএসআর, বিএসএফ, সিআরপিএফ, তাদের সবাইকে উঠিয়ে কদমতলা স্কুল মাঠে নিয়ে যাওয়া হলো। পরের দিন 7 তারিখে পুলিশের উপস্থিতিতে লুটপাট হলো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছেন, তিনি বিষয়টা দেখছেন। রাজ্যের একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, মন্ত্রিসভার মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী, মাননীয় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, উনিও বলছেন যে কদমতলা পিসফুল রয়েছে, প্রচুর বিএসএফ সিআরপিএফ রয়েছে। এরপরেই এই ঘটনাগুলি ঘটলো। এটা দুঃখজনক, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমরা কদমতলা এলাকার মানুষ, হিন্দু মুসলমান, আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা একসঙ্গে বসবাস করছি এই এলাকার মধ্যে, সেখানে কোনোদিন এরকমের পরিস্থিতি তৈরি হয়নি। এখানে আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ কি বলেছেন যে এক সময় কদমতলাতে লুৎফুর রহমান সাহেব, আব্দুর রাজাক বিশারদ সাহেব, ফয়জুর রহমান বিধায়ক ছিলেন, উনাদের সময়তে এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমি বলছি রাজ্যে বামফ্রন্ট সরকার 25 বছর ছিল। 2017 সালে পদ্মবিলে একটা রাস্তাকে কেন্দ্র করে, রাস্তা করাকে কেন্দ্র করে একটা হিন্দু সম্প্রদায়ের যুবক, আমাদের পার্টির যুব নেতৃত্ব, সে খুন হয়েছে। ওই এলাকার মধ্যে ওই সময়ে আমাদের উত্তর জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃত্বরা, কর্মীরা ওই এলাকায় যাতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন, আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের যিনি ত্রিপুরা রাজ্যের অধ্যক্ষ ছিলেন প্রয়াত রমেন্দ্রচন্দ্র নাথ, আমাদের জেলা সম্পাদক অমিতাভ দত্ত, আমাদের ওই জেলা এলাকার যারা নেতৃত্ব ছিলেন, বিএসএফ, সিআরপিএফ, ওই পানিসাগর পদ্মবিল এলাকাটাকে গঠন করে ওই এলাকায় তারা আর সাম্প্রদায়িক দাঙ্গা করতে দেননি। যিনি মাননীয় অধ্যক্ষ ছিলেন রমেন্দ্রচন্দ্র নাথ, উনি অসুস্থ ছিলেন, সপ্তাহে 2 দিন ডায়ালিসিস হতো, উনি ওই এলাকায় অবস্থান করে ওই এলাকার মধ্যে দাঙ্গা যে পরিবেশ তৈরি হয়েছে সেখানে শান্তি এবং সম্প্রীতি রক্ষা করেছেন। এই রাজ্যে 25 বছর বামফ্রন্ট সরকার ছিল। আমরা কি দেখেছি 2021 সালে রঘুয়ার যে ঘটনা ঘটলো, এটা মিছিলকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদের প্রকৃত যিনি দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের কদমতলা এলাকার মধ্যে, আমাদের ধর্মনগর এলাকার মধ্যে গত 7 বছরে এ ধরনের বিভিন্ন ছোট ছোট ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিয়েছেন? আমাদের রাজ্যের গন্ডাচলার ঘটনা, জিরানিয়া কৈতুরাবাড়ির ঘটনা, এরকম উদয়পুরের ঘটনা, সুনামুড়ার ঘটনা, মেলাগড়ের ঘটনা, অসংখ্য ঘটনা ঘটেছেন। যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নিতে পারেননি। কেন নেননি? এই রাজ্যের সারা দেশে যেটা চলছে, আসামে যেটা চলছে, গুজরাটে যেটা চলছে, উত্তরপ্রদেশে যেটা চলছে, আমাদের রাজ্যের মধ্যেই এই বিভাজনের খেলা এই বিজেপি
যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন, সরকারে যারা রয়েছেন, তারা খুব সুকৌশলে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে তারা রাজ্যের মধ্যে হিন্দু মুসলমানের ভাগ করে এই রাজ্যের মধ্যে তারা লুটপাট করেছেন। আপনি দেখুন তো, গ্রামের মধ্যে কাজ নেই, খাদ্য নেই। এখন পর্যন্ত আমাদের রাজ্যে রেগার মাত্র 30 থেকে 35 দিন কাজ হয়েছে। এই রাজ্যের মধ্যে রাস্তাঘাট শুরু করে আমি দেখেছি, এখানকার যারা উত্তর জেলার নেতৃত্ব তারা মিডিয়ার সামনে বলছেন কদমতলা এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি উনাদের উদ্দেশ্যে বলতে চাই, চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত, চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত এই যে রাস্তার একটা ন্যাশনাল হাইওয়ে, আমাদের রাজ্যের লাইফ লাইন, এই রাস্তার অবস্থা কি? শুধু এই রাস্তার না, গ্রামীণ রাস্তাগুলি গত 6 বছর 7 বছর থেকে যে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের রাস্তাগুলির অবস্থা বেহাল, পূর্ত দপ্তরের রাস্তাগুলি বেহাল। HSCL কর্তৃক যে কদমতলা ব্লক না, আমাদের রাজ্যের মধ্যে আমাদের বাগবাসা বিধানসভার যুবরাজনগর ব্লক এলাকার মধ্যে, আমাদের ব্লক এলাকার মধ্যে যেমন উত্তর তারাকপুরের রাস্তা, কুর্তি তারাকপুরের রাস্তা, ঈশন মিয়ান নালার রাস্তা, আমরা যদি দেখি বাগন কদমতলা পঞ্চায়েত থেকে বাগন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চোরাইবাড়ি পর্যন্ত এই রাস্তাগুলি গত 6-7 বছর থেকে ওই এলাকার মানুষ কষ্ট করছেন। কিন্তু বিধায়ক সাহেব, এখানে আপনাকে আমি একটা প্রশ্ন করছি, আপনি যে বিষয়গুলো বলছেন শুধু আরো অনেক সমস্যা রয়েছে কদমতলা বিধানসভার, কিন্তু আজও অবধি বিধানসভায় আপনাকে সরব হতে দেখা যায়নি। এটা অভিযোগ কিন্তু আম সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আপনার প্রতিপক্ষ আছেন শাসক দলের, তাদের যে ইসলামউদ্দিন বিধানসভায় কেন সরব হচ্ছেন না ওনার যদি এত দাবি দেওয়া কদমতলা নিয়ে। ঘটনা হচ্ছে, বিধানসভায় বলিনি এরকম যারা বলছেন, আমার কাছে তো তার তথ্য রয়েছে। প্রত্যেকটা অধিবেশনের মধ্যেই এই যে 2018 সালে বিধানসভা নির্বাচনের সময়ে এই কেন্দ্রের যিনি বিধিত প্রার্থী ছিলেন, বর্তমানে তিনি রাজ্যের মাননীয় মন্ত্রী রয়েছেন, তার প্রতিশ্রুতি কি ছিল 2018 সালের বিধানসভা নির্বাচনের সময়? কদমতলায় যদি এই রাজ্যে যদি বিজেপি IPFT জোট সরকার প্রতিষ্ঠিত হয়, তা আমাদের কদমতলার মধ্যে ডিগ্রি কলেজ হবে, B.Ed কলেজ হবে, বালিকা বিদ্যালয় হবে, রানীবাড়িতে একটা পুলিশের এটা ওই পুলিশের এটা থানা হবে। এ ধরনের অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি কি পালন করেছেন? আর এই বিষয়গুলি বিধানসভার মধ্যে তুলেছি কি না তার তথ্য আমার কাছে রয়েছে। এই তথ্য আপনার হাতে তুলে দেব প্রত্যেকটা অধিবেশনের সময়, অধিবেশনেই, এবং তার নিয়ম অনুসারে যে বিষয়গুলি তোলার দরকার। খুব স্পর্শকাতর ঘটনা আমাদের বিধানসভা এলাকার। আগামী বিধানসভায় যে বিধানসভা হবে জানুয়ারি মাসের শুনেছি ফার্স্ট উইকে, আমি গতকালকে প্রায় 24টা প্রশ্ন জমা দিয়ে এসেছি, এবং বিভিন্ন বিষয় নিয়ে বিধানসভার যে আলোচনা, এটা আমার মুখের কথা না, এটা তো তার রেকর্ড রয়েছে, তার রেকর্ড রয়েছে। এবং রাজ্যের যে কোনো বিষয়ে আমি যখন আলোচনা করি তার তথ্য রয়েছে। এরা যারা বলছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য, আমার পার্টিকে দুর্বল করার জন্য এ ধরনের অপপ্রচার তারা করছেন। আমার কাছে তথ্য রয়েছে। এই বিধানসভা এলাকার উন্নয়নের জন্য কি দাবি রেখেছি তার তথ্য রয়েছে, আপনাদের হাতে আমি এক্ষুনি তুলে দেব। একজন সংখ্যালঘু বিধায়ক হিসাবে আপনার কি বক্তব্য থাকবে এই যে ওয়াকফ যে আইন যেটা সংশোধন সেটা নিয়ে? না, রাজ্য আমাদের দেশের বর্তমান বিজেপি নেতৃত্বে আমাদের নরেন্দ্র মোদীর যে সরকার, যে বিল আগামী এই চলিত আগামী অধিবেশনে দিল্লিতে নিয়ে আসবে, এটা ওয়াকফ আইন, এটা দীর্ঘদিনের। 1954 সালে আমাদের রাজ্যে আমাদের দেশে ওয়াকফ আইন তৈরি হয়। এটা ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য এই আইন দীর্ঘদিন থেকে চলছে। এই আইনটাকে আমাদের দেশের সরকার তার সংশোধন করে এটাকে বিভিন্নভাবে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যাতে আয়ত্তে না থাকে, এটাকে সার্বজনীন করার জন্য সেখানে একটা উদ্যোগ তারা নেওয়ার চেষ্টা করছেন।
আমাদের দেশের মানুষ এই বিলের পক্ষে এবং বিপক্ষে কয়েক লক্ষ মানুষ সেখানে মতামত দিয়েছেন। আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি এই সময়ের মধ্যে এই বিল নিয়ে যে সিলেক্ট কমিটি রয়েছে, এই কমিটির মধ্যে আলোচনা হয়েছে, বিরোধীরা সেখানে বিরোধিতা করেছেন। এটাকে বন্ধ করার জন্য, এই বিলটাকে পার্লামেন্টে না নেওয়ার জন্য, উত্থাপন না করার জন্য তারা অনুরোধ করেছেন যে আরো কয়েকটা দিন আমরা এই বিলটাকে আমরা দেখি এবং আরো বিশ্লেষণ হওয়ার প্রয়োজন। সেখানে এই সিলেক্ট কমিটির যিনি চেয়ারম্যান আমাদের দেশের, উনি বলছেন এটা যথেষ্ট হয়েছে, এটাকে পার্লামেন্টে তুলে এই আইনটাকে পাশ করতে হবে। এই আইন যদি পাশ হয়, এই আইন পাশ হলে পরে আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের ওয়াকফ সম্পত্তির উপর যে অধিকার, এই অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে। এটাকে, এই বিলটা যাতে পাশ না হয় তার জন্য আমাদের দেশের মানুষ মতামত দিয়েছেন। এখন দেখার বিষয় আগামী অধিবেশনে এই দেশের পার্লামেন্টে এই আইন সম্পর্কে যারা পার্লামেন্টের নির্বাচিত সদস্য রয়েছেন তারার উপরে নির্ভর করবে এই বিল সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ বিধায়ক সাহেব আমাকে সময় দেওয়ার জন্য। আর কদমতলার ঘটনা নিয়ে যে অভিযোগগুলি উঠেছিল সেই অভিযোগগুলির খুব স্পষ্টত উনি বক্তব্য রাখলেন এবং অনেকগুলি এভিডেন্স দেখিয়ে বিধায়ক সাহেব আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন। এবং উনি যে বক্তব্য রাখলেন যে উনি কদমতলা যেদিন জ্বলছিল সেই দিন কিন্তু উনি আগরতলাতে ছিলেন এবং চিকিৎসার জন্যই ছিলেন বলে দাবি।